হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করব আজকে ষষ্ঠীর দিনটি সবার খুব ভালো কাটুক। তো আমি যেভাবে কথা দিয়েছিলাম যে ষষ্ঠীর দিন একটা ষষ্ঠী স্পেশাল স্টক হিসেবে একটা স্টককে অ্যানালাইজ করব, তো সেই স্টকের অ্যানালিসিস নিয়েই আজকের ভিডিও। তো যদিও স্টকটিতে যাওয়ার আগে আমরা একটু ওভারঅল মার্কেট দেখে নেব, কারণ মার্কেটে যে হাহাকারটা ছিল সেটা আজকে মোটামুটি প্রায় হাহাকারটা নেই বললেই চলে। একেবারে মার্কেট গিয়েছে উল্টে। যেমন এখানে যদি ইন্ডেক্সগুলো দেখি, কালকে যেটা আমি ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা এখানে এখনও আছে, মার্কেট এভাবে পতনের কারণ কি, মার্কেটে হাহাকার। তো সেটা আজকে দেখা যাচ্ছে সেটা ছবিটা অনেকটা উল্টো। কালকে যেগুলোর প্রত্যেকটাই এখানে রেড ছিল, আজকে প্রায় প্রত্যেকটাই এই মেটাল আর গোল্ড ছাড়া সবই কিন্তু গ্রিন। তো মার্কেট মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। মার্কেটে যদি আমরা মোটামুটি গ্লোবাল মার্কেট দেখতে চাই, হ্যাংসেং আজকে কিন্তু খুব নেগেটিভ হয়েছে। অথচ আমরা যেদিন খুব নেগেটিভ ছিলাম এই 2-4 দিন ধরে, হ্যাংসেং কিন্তু খুব পজিটিভ ছিল। আপনি যদি 5 ডে দেখেন, 5 ডেতে নিউট্রাল, 1 মান্থ যদি দেখেন, এরকম একটা কিন্তু ভালো রকমই সলিড একটা রান আপ দিয়েছিল। কিন্তু কাল এসে মানে আজ এসে এটা প্রায় 10% মতো ডাউন, একদম ইন্ডেক্সই 10% ডাউন। তো সেটা খুবই ভালো খবর নয় তাদের জন্য, কিন্তু আমাদের জন্য ভালো। আর এখানে দেখতে পাচ্ছি সাংহাই কম্পোজিট, এখানে সাংহাই কম্পোজিট 4.59%, যেটা অনেকটা পজিটিভ দেখালেও এটা ভাবতে হবে যে মার্কেট কিন্তু ওপেন হয়েছিল, মানে চায়নার মার্কেট ওপেন হয়েছিল এখানে, ক্লোজিং হয়েছে অনেক নিচে এসে, মানে যেটা ওপেন হয়েছিল প্রায় 10%, সেটা ক্লোজিং হয়েছে 4.5%। মার্কেট কিন্তু ওপরে এদের টিকে থাকতে পারেনি, কারণ আমরা জানি যে চায়না এবং হংকং মানে হ্যাংসেংয়ের কথা বলছি। তো চায়না এবং হংকং যতটা বেটার করবে ততটা কিন্তু আমাদের জন্য খারাপ খবর। এখন হ্যাংসেং ডাউন 10% ডাউন, যেটা আমাদের জন্য ভালো, এবং সাংহাই পজিটিভ থাকবে, কারণ চায়না যে ধরনের রিফরমেশন আনছে, তো সেখানে চায়না একটু পজিটিভ থাকবে এবং চায়নাতে মানি কিছুটা ফ্লো হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তা সত্ত্বেও কিন্তু আমাদের মার্কেট আজকে খুবই আপ ছিল। একটা পজিটিভ কারণ আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে হরিয়ানার আজকে রেজাল্ট বেরোলো। এখন যেটা দেখা যাচ্ছে একটা ট্রেন্ড, যে এক্সিট পোল কিন্তু কাজ করছে না। এক্সিট পোল কী এসেছিল? তো এক্সিট পোল এসেছিল যে না, কংগ্রেসই জিতবে, এবং মার্কেট ডাউন ছিল, এবং তার জন্য কিন্তু অনেকেই কারণ হিসেবে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে যে হরিয়ানার রেজাল্ট যখন বেরোবে, মানে পোলের রেজাল্ট যেটা আজকে বেরোলো, সেটাতে অনেকেই ভেবেছিলেন যে বিজেপির জন্য কিছুটা নেগেটিভ হতে পারে, কিন্তু পরে দেখা গেল রেজাল্ট বেরোনোর পরে ছবিটা পুরোপুরি উল্টো। তো এক্সিট পোল একেবারেই কাজ করেনি, এবং এটা মার্কেটকে যথেষ্ট একটা ভালো ভাইব দিয়েছে বলা উচিত। এটাই যে একদম সোল কারণ, একমাত্র কারণ যার জন্য মার্কেট দৌড়েছে সেটা কিন্তু নয়। আমি এর আগেও ভিডিওতে দেখেছিলাম, এই ভিডিওগুলোতে, যে মার্কেট কিন্তু ওভারসোল্ড পজিশানে আছে। তো মার্কেট সেই ওভারসোল্ড থাকার জন্য মার্কেট কিছুটা বাউন্স ব্যাক করবে, কিছুটা শর্ট যেগুলো আছে শর্ট কভারিং হবে। মার্কেটে প্রচুর পরিমাণে শর্ট ছিল এখন, তো সেগুলো কভারিং হয়েছে, এবং সব মিলিয়েই মার্কেটে একটা পজিটিভ ভাইব এসেছে, যেটা কিন্তু এই ইন্ডেক্সগুলোর দিকে তাকালে আমরা কিন্তু পরিষ্কার ছবিটা দেখতে পাচ্ছি। তো এখন বেশি মার্কেট কিছু মানে স্টক মার্কেট অ্যানালাইসিস করবো না, বা ওভারঅল গ্লোবাল মার্কেট অ্যানালাইসিস করবো না। যেটা দেখে নেবো একটু টেকনিক্যাল দেখে নেবো, মার্কেটের টেকনিক্যাল। তো মার্কেট যদি আমরা 1 ডে এখানে চার্টে যাই, আমি একটু স্কুইচ করে নিচ্ছি। একটা জিনিস ইন্টারেস্টিং, যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমি দেখাতে চাই, যে মার্কেট ব্রেক করা আরম্ভ হয়েছিল এই জায়গা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এই যে সিঁড়ির ধাপ, এই সিঁড়ির ধাপের ওপরেই কিন্তু মার্কেট যাচ্ছিল। তারপরে সিঁড়ির ধাপের নিচে আসে প্রথম এই দিন, আর সিঁড়ির ধাপের নিচে, আমি সিঁড়ির ধাপ দিয়ে বলছি, এগুলো হচ্ছে পিভট পয়েন্টস, এখানে ব্রেক করে, এবং ব্রেক করা মানে আমরা জানি যে সেটা ব্রেক করতেই মোটামুটি থাকে। এই সিঁড়ির ধাপ নিচে নিচে আস্তে আস্তে এই প্রথমবার, এই লাস্ট কয়েকদিনে 1 2 3 4 5 6 মতো, সেখানে কিন্তু এই প্রথমবার পিভটের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, এবং 200 ডেজ ইএমএওকে কিন্তু এটা ছাড়িয়ে ওপরে ক্লোজিং দিয়েছে। আমরা যদি একটু ক্লোজলি দেখি জাস্ট আজকের যে দিনটা, তো এখানে দেখতে পাচ্ছি এই যে 8 অক্টোবর, তো এখানে প্রথমে নিচেই ছিল, তারপরে ব্রেক করে পিভটের ওপরে গিয়ে কিন্তু এখানে আবার সাপোর্ট নিয়েছে, তারপরে আবার গিয়েছে, আবার ব্রেক করে সাপোর্ট নিয়েছে, আবার এসে সাপোর্ট নিয়েছে, তারপরে এতটা গিয়ে আবার এসেও কিন্তু বেশ ওপরেই সাপোর্ট নিয়ে আবার ফিরে গিয়েছে। তো এগুলো কী ধরনের স্ট্রেংথ দেখায়? এগুলো কিন্তু পজিটিভ স্ট্রেংথ। তো তার মানে এই নয় যে এখান থেকে মার্কেট একেবারে বাউন্স ব্যাক করে দৌড়তে থাকবে, সেটা বলা খুব মুশকিল, কিন্তু এখান থেকে ব্যাক করে এসে আবার এখানে সাপোর্ট নিতে পারে। যতক্ষণ এই সাপোর্ট টিকে আছে, মোটামুটি 25,000-এর উপরে আছে বা পিভটের উপরে আছে, কালকের পিভট কেমন হবে সেটা কালকেই দেখার। তার ওপরে যদি থাকে, মোটামুটি আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট মোটামুটি ঠিক আছে। আমি কাল কেন বলছি, তার কারণ হচ্ছে মার্কেটে, মানে আমি যেহেতু ভিডিওটা আজকে রাতে বানাচ্ছি, যেটা কালকে সকালে যাবে, ঠিক আছে, তো সে কারণে আমি কাল কথাটা বলছি। তো মার্কেট মোটামুটি অ্যানালিসিস করে দেখলাম। এখন আমরা চলে যাব একটা স্পেশাল স্টকে, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে এই ষষ্ঠীর দিন, ঠিক আছে। তো WPIL
আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এর বিজনেস কি, আমরা যদি এখানে প্রোডাক্টে যাই, এই ভার্টিক্যাল, টারবাইন, মিক্সড ফ্লো, এক্সেল ফ্লো, এগুলো হচ্ছে পাম্প। আপনি যদি প্রোডাক্ট ক্যাটালগ ডায়লগ দেখেন, এই ডাউনলোড দেখেন, তো প্রোডাক্ট ক্যাটালগে গিয়ে ডাউনলোড করার দরকার নেই, আপনি জাস্ট বাইরে থেকে দেখতে পারেন। ভার্টিক্যাল পাম্পস, অনেক ধরনের ভার্টিক্যাল পাম্পস থাকবে, ভার্টিক্যাল ভলিউড পাম্প, পিএমইউ, আই ডোন্ট নো, ইঞ্জিনিয়ার সাবমার্সিবল পাম্প, সব মোটামুটি বুঝতে পারছি যে এটা পাম্প বিজনেস। এই যে এইগুলো দেখতে পাচ্ছি, যে কোনো ধরনের যদি বড় কোনো হাউসিং হয়, কোনো ইন্ডাস্ট্রি হয়, সব জায়গাতে কিন্তু এই একটা পাম্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে কম্পোনেন্ট যে কোনো জায়গায়। আর ইন্ডাস্ট্রি গ্রো করবে, হাউসিং গ্রো করবে ইন্ডিয়ার মতো জায়গায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সে কারণে এই যে বিজনেস, পাম্পের বিজনেস, বা এমনকি ইরিগেশনেও এটা মানে প্রোডাক্ট এরা বানায়, ঠিক আছে, সাবমার্সিবল, ঠিক আছে। তো সব ধরনের পাম্পের বিজনেস এরা করে, এবং এদের মার্কেটও খুবই ভালো মার্কেট। একটু পরে আমরা দেখতে পাবো। আমরা যদি স্টক অ্যানালাইসিস করার জন্য এখানে আসি এবং WPIL এখানে সার্চ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনকর্পোরেটেড 1952 বাই জনসন ফার্ম কোম্পানি, USA। WPIL ইজ এনগেজ ইন এন্টার ভ্যালু চেইন, ঠিক আছে। এবং এদের মার্কেট শেয়ারও খুব ভালো। তো পরে আসছি এখানে, তো এটাই হচ্ছে WPIL, যার প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি মনে করি এই ধরনের বিজনেসের যে গ্রোথ, সেই গ্রোথ পোটেন্সিয়াল কিন্তু খুবই হাই, এবং এরা একটা যথেষ্ট বড় প্লেয়ার এই পাম্পের বিজনেসে। এখন যদি আমরা একটু অ্যানালাইজ করতে চাই ফান্ডামেন্টাল, তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য অবশ্যই আমরা স্ক্রিনারে এলাম। আজকে স্টকটা ভালো রকম পজিটিভ ছিল, প্রায় 4% বা 5% হবে হয়তো। তো এখানে দেখতে পাচ্ছি WPIL.co.in, এটা ইন্ডিয়ান যেটা পার্ট অফ দিস কোম্পানি। এবার স্টক পিটা দেখতে পাচ্ছি 24.7, হুইচ ইজ নট হাই। বুক ভ্যালু দেখতে পাচ্ছি 128। ROE দেখতে পাচ্ছি, ROCটা 20 হলেও ROE দেখতে পাচ্ছি 46, যদিও আমাদের ROCটাই মেনলি ইম্পর্টেন্ট পার্ট। এখন চার্টে আমরা গিয়ে পরে আসছি, কারণ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসও করে নেব। তো এখানে যদি পিয়ার কম্প্যারিজন দেখেন, এখানে যদিও পিয়ার কম্প্যারিজন খুব একটা মানে ভ্যালিড নয়। তার কারণ কি? তার কারণ WPIL যে ধরনের কোম্পানি, সেখানে আপনি GMR, এরা তো এয়ারপোর্ট বানায়, এদের সঙ্গে এদের ডাইরেক্টলি কোনো কানেকশান নেই বা কম্প্যারিজন আসে না। পাওয়ার মেক প্রজেক্টস বা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া মানে EIL, যেটা ইঞ্জিনিয়ার্স, রিলায়েন্স ইনফ্রা, স্টার্লিং অ্যান্ড উইলসন, এরা সোলার বানায়, কিন্তু এদের সঙ্গে এদের কম্পেয়ার করছে, এটা নয়। লার্সেন অ্যান্ড টুব্রো, এদের সঙ্গে কিন্তু ডাইরেক্টলি WPIL এর কোনো কম্প্যারিজন হয় না। তবুও এগুলোকে কেন দেওয়া হয়েছে এখানে? তার কারণ হচ্ছে এগুলো কনস্ট্রাকশান এ ধরনের সঙ্গে যুক্ত। ফর এক্সাম্পল লার্সেন অ্যান্ড টুব্রো যদি কোনো কনস্ট্রাকশন আছে, সেখানে হয়তো কোনো পাম্প ইউজ হচ্ছে। তবে আমি যেটা কারণ হিসেবে দেখি, সেটা হচ্ছে WPILকে ঢোকানোর কারণ এটাই এখানে, যে আর কোনো কিন্তু পিয়ার নেই, যে এরকম কোনো ভালো আছে, কিছু কিছু আছে, কির্লোস্কার আছে, কিন্তু এদের সঙ্গে ডাইরেক্ট এরকম কোনো বড় কোম্পানির কোনো কম্প্যারিজন কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। তার কারণ এই ক্যাটাগরিতে, WPIL এর ক্যাটাগরিতে যে খুব বড় কোনো নাম আছে, সেটা কিন্তু নয়। এরা কিন্তু কেউ পাম্প বিক্রি করে না, এটুকু বুঝতে হবে। তো সে কারণে এদেরকে রাখা, সেরকম ভ্যালিড কোনো কম্পিটিটার নেই, যেটা কিন্তু এই স্টকের জন্য খুবই পজিটিভ, রাইট। তো এটার পিটা দেখতে পাচ্ছি 24। যদি কম্পেয়ার করেও আমরা দেখি, এগুলো কিন্তু অনেক বেশি পিতে ট্রেড করে। আর যেটা এখানে ROCটা কিন্তু একেবারে কম্পারেবল নয়, এরকম নয় কম্পারেবল। 20.42, যেগুলো হয়তো ম্যাক্সিমাম 22, 23 আছে, যেগুলো EIL বা পাওয়ার ম্যাক প্রজেক্টস। পাওয়ার ম্যাক প্রজেক্টস, বিশেষ করে পাওয়ার ম্যাক ভালো কোম্পানি, দ্যাট ইজ নো ডাউট। কিন্তু WPIL কোনোভাবেই মানে নাথিং লেস, ওকে। তো বড় কোম্পানি, পাম্পের বিজনেস, এবং সেখানে কম্পিটিটর প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের জন্য, আমরা কিন্তু এই প্রোডাক্ট দেখে কিছু বুঝতে পারবো না, তাই না? প্রোডাক্ট দেখে কিছু বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কী হচ্ছে। সেই জন্য আমাদেরকে কী দেখে নিতে হবে? ফাইন্যান্সিয়াল রেজাল্ট। ফাইন্যান্সিয়াল যদি দেখি, আমরা এখানে একটা খুবই একটা সুন্দর অবজারভেশন আমি প্রেজেন্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন নেট প্রফিট যেটা, সেটা এখানে ছিল, আমি যদি কনসোলিডেটেড দেখি, আমি স্ট্যান্ডএলোন দেখব, ঠিক আছে, কারণ কনসোলিডেটেডে অনেক কিছু চলে আসে এক্সট্রা পার্ট। তো যদি আমি স্ট্যান্ডএলোন দেখি, তাহলে প্রফিট ছিল 9 কোটি, সেটা জুন 2021-এ, এবং সেটা বেড়ে 2024-এর জুনে হয়েছে, মানে 3 বছর পর 31, ওকে। তো 3 টাইমসেরও বেশি। আপনি যদি জাস্ট অপারেটিং প্রফিট দেখেন, মানে প্রফিটের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে সবসময়, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেশন থেকে কত টাকা, অ্যাকচুয়াল কত টাকা, তারপরে তো ওই ট্যাক্স ফ্যাক্সের অনেক কিছু গণ্ডগোল আছে, সে তো হবেই। তো এটা অপারেটিং প্রফিট ছিল 8 কোটি, যেটা জুন 2021-এ, সেই প্রফিট হয়ে গেছে 40 জুন 2024-এ। তো 5 গুণ হয়ে গেছে
3 বছরের মধ্যে অপারেটিং প্রফিট বা আর্নিং পার শেয়ার যদি আপনি দেখেন, আর্নিং পার শেয়ার এখানে লেস দেন 1 রুপিস ছিল, যেটা 2021-এ সেটা প্রায় অবশ্যই 3 গুণেরও বেশি হয়ে গেছে অলরেডি, 3 গুণ বা 4 গুণ আমি বলবো হয়ে গেছে জুন, মানে 3 বছরের মধ্যেই। এখন আরও একটা যেটা পয়েন্ট, যেটা সবথেকে বড় পয়েন্ট, যেটা মিস করলে চলবে না, সেটা হচ্ছে এই 40, কিন্তু এই এখানেও ছিল মার্চ 2022-এও ছিল 40, তাছাড়া এখানে আছে 47, 76, 80, 52, এগুলো কিন্তু আমি ধরছি না, আমি ভাবছি যে এই মিনিমামটাই থাকুক 40, তাহলেও কিন্তু অপারেটিং প্রফিট 5 গুণ হচ্ছে কেবলমাত্র 3 বছরের মধ্যেই, যেটা একটা পজিটিভ। আমি এই 80 ধরলামই না, ঠিক আছে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে, সেটা হচ্ছে একটু লক্ষ্য করুন নেট প্রফিটগুলোতে একটা প্যাটার্ন আছে এর মধ্যে। কোন প্যাটার্ন? আপনি জাস্ট জুন থেকে মার্চ পর্যন্ত 4টে কোয়ার্টার, সেই 4টে কোয়ার্টার দেখতে থাকুন। 9 বেড়ে গেল 14, এই একটাই মাত্র মানে এক্সেপশান বলা চলে, 10, তারপরে 32। সুতরাং জুন থেকে মার্চ পর্যন্ত একটা হিউজ ইনক্রিজ, তারপরে আবার জুনে 32 থেকে 16 ড্রপ হয়ে গেল। তো জুনে ড্রপ হয়ে গেল 16, তারপরে হচ্ছে 20, তারপরে 49, তারপরে 59, এটা ইনক্রিজিং অর্ডারে কিন্তু আসছে। জুনে 16 মানে যেটা মার্চ থেকে ড্রপ হয়ে গেছিলো, তারপরে কিন্তু বাড়তে বাড়তে 16, 20, 49 এবং 59 হয়ে গেছে। তারপরে মার্চের পরে আবার ড্রপ, কারণ এই ধরনের জিনিসগুলো একটু কিছুটা হলেও সাইক্লিক্যাল, ঠিক আছে। মেনলি ইরিগেশনের সময় হয়তো বেশি যাচ্ছে, বা যখন বেশি কনস্ট্রাকশন হচ্ছে সেখানে একটু সাইক্লিক্যাল, ঠিক আছে, কারণ হাউসিংও কিন্তু একটা সাইক্লিক্যাল ব্যাপার। তো যাই হোক, এখানে মার্চ থেকে জুনে আবার একটা দেখতে পাচ্ছি 59 থেকে ড্রপ 22, তারপরে বেড়ে 23, তারপরে বেড়ে 41 এবং তারপরে আবার বেড়ে 56। আপনি এখন কোথায় আছেন? এখন জুনে আছেন, যেটা 31, এবং আমরা দেখলাম যে জুনেই কিন্তু এদের সবথেকে কম থাকে, জুনেই সবথেকে কম থাকে, মার্চে সবথেকে বেশি থাকে, আবার জুনে সবথেকে কম থাকে, মানে এটা 21 সাল দেখলাম, তারপরে আমি 22 সাল দেখছি, জুনে সবথেকে কম থাকে, তারপরের মার্চে গিয়ে বেশি হয়, আবার জুনে সবথেকে কম 22, আবার মার্চে গিয়ে সবথেকে বেশি। এখন আমরা আছি জুন 2024, তাহলে মার্চ 2025-এ গিয়ে আমরা একটা এক্সপেক্ট করতে পারি যে ভালো রকমের মোটামুটি এরকমের জেনারেল ট্রেন্ডে চলতে থাকে বছরের পর বছর, যেটা 100% বলা যায় না, কিন্তু আমরা অ্যানালিসিস করার সময় সেভাবেই মানুষ করে এবং আমরাও তাই করব। তো মার্চ মানে এখন থেকে কতদিন? প্রায় 6 মাস, ঠিক আছে। তো 6 মাস পর্যন্ত, আগামী 6 মাস এই স্টকের ক্ষেত্রে ভালো থাকতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জুন থেকে কিন্তু প্রফিটটা বাড়তে বাড়তে মার্চে গিয়ে পিক হয়। এখন আমরা মোটামুটি যেটা দেখলাম যে ফান্ডামেন্টালি এটা কী করছে, কোম্পানির কোনো নেগেটিভ কিছু নেই, সেটা শিওর, ঠিক আছে, গ্রোথও আছে, সেটাও শিওর, সে বছরে কোনো সন্দেহ নয়। 3 বছরে 4 গুণ হওয়া কিন্তু খুবই দারুণ ব্যাপার আর কি। যদি আপনার টাকা 3 বছরে 4 গুণ হয়, এর থেকে বেশি আর কী চাই, ঠিক আছে। কারণ এখানে আর্নিং পার শেয়ার বা অপারেটিং প্রফিট সবগুলোই 4 গুণ হচ্ছে, তো স্টক কেন 4 গুণ হবে না? অবশ্যই হবে। তো এবার কিন্তু মাথায় রাখতে হবে, এটা কোনো রেকমেন্ডেশন নয়, বা এটা জাস্ট এডুকেশনাল পারপাসে বানানো একটা স্টকের জাস্ট অ্যানালাইসিস। আমি আমার পয়েন্ট অফ ভিউ বা আমার অ্যানালাইসিস কেবলমাত্র প্রেজেন্ট করছি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো স্টক রেকমেন্ডেশন দেওয়া হয় না, আর হবেও না, বা এই ভিডিওতেও হচ্ছে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি টেকনিক্যালে যেতে চাই, আমি প্রথমে জাস্ট এখানে দেখে নিতে চাই WPAL আজকে হচ্ছে 4.97% আপ। এইটা হচ্ছে কিছুটা চারটা এরকম দেখতে, আমি যদি একটু বিগার টাইম ফ্রেমে যাই, এটা হচ্ছে এইরকম। আমি একটু টেকনিক্যাল করে নেবো অ্যানালাইসিস এখানে ট্রেডিং ভিউ থেকে। তো এটা হচ্ছে চার্ট, এখানে ডে চার্ট লাগানো আছে, বুঝতে পারছেন, 1 ডে চেঞ্জ ইন্টারভ্যাল, মানে একটা ক্যান্ডেল কিন্তু 1 ডেকে প্রেজেন্ট করে, ঠিক আছে। এখন আমি যেটা এখানে করে নেব সেটা হচ্ছে আমি একটু টেকনিক্যাল দেখে নেব এবং একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন দেখে নেব, ঠিক আছে। তো কাপ অ্যান্ড হ্যান্ডেলটা কোথায় আপনারা হয়তো দেখতে অলরেডি পারছেন, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল, সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়ে আছে, কাপ এবং এখান থেকে হ্যান্ডেল, ঠিক আছে, এরকম একটা জায়গায়। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের পরে একটা ভালো রকম ব্রেকআউট দিয়ে ওপরে গিয়েছিল, এবং তারপরে নিচে এসে কিন্তু আবার সেই জায়গাতে পৌঁছে গেছে এবং এরকম একটা জায়গায় আছে। এই লাস্ট কয়েকদিন ভয়াবহ মোটামুটি পরিস্থিতি ছিল মার্কেটের, সেজন্য হয়তো এটা অনেকটা নিচেই আছে। তো মোটামুটি হ্যান্ডেলের কাছাকাছি আছে বললে ভুল হবে না, ঠিক আছে। তো এখান থেকে কি হতে পারে, আমি যদি এই হ্যান্ডেলের বা কাপের আমি যদি একটু ডেপথটা দেখে নিতে চাই, এখানে কাপের ডেপথ কত, এরকম একটা জায়গায় হ্যান্ডেল মানে শেষ হয়েছে, বা এটাই হচ্ছে কাপের ডেপথ। এবার এখান থেকে আমি কারেন্ট প্রাইস এটাকে নিয়ে যেতে চাই, যেটা মোটামুটি টেকনিক্যালি মানে থিওরিটিক্যালি এটাই টার্গেট হওয়া উচিত।
এরকম একটা জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো এখানে প্রাইস নিচ্ছে 429, আমি আরেকটু হয়তো ওপরে লাগাবো, যেটা আজকে ক্লোজিং হয়েছে 430 বা এরকম কিছু একটা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 431, আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই আইএনআর যেখানে লেখাটা আছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন 579। তো মোটামুটি 430 থেকে 580 এরকম একটা আমরা নিয়ে চলতে পারি, ঠিক আছে। এবং এখানে আমি জাস্ট এটাকে একটু, যাই হোক এখানে তো এটা দেখাচ্ছে কত 148 পয়েন্টস প্রায় এই জায়গা থেকে, সেখানে প্রায় ওই 34% মতো টার্গেট দেখাচ্ছে, ঠিক আছে। তো আবারও দেখে নিতে চাই যে 580 পর্যন্ত একটা টেকনিক্যাল টার্গেট দেখাচ্ছে। আমরা যদি 580 এখানে দেখে নিই বেটার হবে, ওখানে ভিজুয়ালটা ঠিকঠাক আসছে না। 580 মনে এটা দেখাতে চাইছে যে এরকম একটা জায়গা, এই যে এখানে অ্যাকচুয়ালি কাপটা বোঝা যাচ্ছে, এই যে সরি এইখান থেকে কাপটা এসছে এবং এখানে হ্যান্ডেল আবার পূর্ণ হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখালে 580 মতো আসছে, মানে এরকম একটা জায়গায় 580 এরকম একটা জায়গা, ঠিক আছে। তো এখান থেকে এই জাম্পটা দিতে পারে। এখন এই জাম্পটা কতদিন লাগতে পারে, যদি 1 বছরও লাগে, যেমন এখানে যেটা অ্যামাউন্ট অলরেডি দেখাচ্ছে সেটা হচ্ছে 34%। এখন 1 বছরও যদি লাগে 34%-এর জন্য, তাহলে কিন্তু সেটা আমি বলবো আমার কাছে বেশ খানিকটা রিটার্ন। তবে যেটা বললাম 1 বছর পর্যন্ত নাও লাগতে পারে, যদি আমরা 6 মাসে পেয়ে যাই, কারণ 6 মাসে এর প্রফিটটা পিক হয়, তাহলে 6 মাসে যদি 34%, যদি 30%ও হয়, সেটাকে আমি তো একটা হিউজ প্রফিট বলে মনে করি, হিউজ প্রফিট 6 মাসে 30%-এর প্রফিট। তো আর আমার মনে হয় পার্সোনালি যে এই স্টকটা হয়তো আমাদের নিরাশ করবে না, আর যেরকম জায়গায় এসেছে মোটামুটি পিক থেকে বেশ খানিকটা নিচে নেমে এসেছে। তো পিকে যাওয়া মানেই অনেকটা হয়ে যাচ্ছে, তারপরে হয়তো কিছুটা পুশ করতে হবে। তো আমাদের হাতে 6 মাস আছে বলে আমি মনে করি, এবং 6 মাসে যদি 30% দিতে পারে তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। তো আমি ওয়েট করব এবং আশা করছি এরকম কিছু একটা আমরা অ্যাচিভমেন্ট এই স্টকের মধ্যে দেখতে পারি। এরকম একটা জায়গায় 580 বা 600, মোটামুটি যদি আমরা রাফলি 600 টার্গেট ধরি, তাহলে কিন্তু বেশ খানিকটাই প্রফিট। তো এটাই হচ্ছে সেই স্টক যেটাকে আমি ষষ্ঠী স্পেশাল হিসাবে অ্যানালাইজ করতে চাইছিলাম। এবং এটাও মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কেবলমাত্র অ্যানালাইসিস, একটা স্টক যার অ্যানালাইসিস আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে করলাম। এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, বা সবার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। অন্যদের অন্য থিওরি আসতে পারে, সেই অন্য থিওরি তারা অ্যাপ্লাই করে 22 টার্গেট বের করতে পারেন, বা যে কোনো কিছু বের করতে পারেন, বা কতদিন লাগবে সেটাও বের করতে পারেন। যাই হোক, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে স্টকটাকে অ্যানালাইসিস করলাম এবং পুরো অ্যানালাইসিস প্রেজেন্ট করলাম। এখানে স্টকের কোনো এর ভিডিওর মাধ্যমে কোনো রেকমেন্ডেশনও দেওয়া হচ্ছে না, বা কোনো বাই সেল কোনো কিছুই করতে বলা হচ্ছে না, বা শুধুমাত্র ওয়াচ লিস্টে লাগিয়ে রাখতে পারেন, ওয়াচ লিস্টে লাগিয়ে রেখে ফলো করতে পারেন, কারণ যেহেতু আমি এই ভিডিওটা বানালাম। এবং পরে আবারও যদি এই স্টকের মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে আবারও ভিডিও দেবো, এবং সেই ভিডিওর মাধ্যমে আমি আপডেট কী আছে সেটাও বলবো। তো ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনারা সহজেই সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন আর ষষ্ঠীর দিন ভালো করে কাটান।